আমি যে তোরই অন্তরাত্মা রে। ও, আমার অন্তরাত্মা? লক্ষ্মীপুর নামে একটি গ্রাম ছিল, যেখানে মালা নামে এক মহিলা থাকতেন। মালা খুব বুদ্ধিমতী ছিল। মালা কিপ্টে কাকার বাড়িতে কাজ করত, কিন্তু কিপ্টে কাকার কিপ্টেমিটা মালার সামনে চলতো না। তাই গ্রামের অন্য 5 জন চাকরানী তার কাছ থেকে পরামর্শ নিতেন। একদিন প্রতিদিনের মতো মালা এবং গ্রামের অন্যান্য চাকরানী বাঁধের ঘাটে বসে বাসন ধুচ্ছিল। সেই সময় রুমা নামে আর একজন চাকরানী বলল, কি রে, কিপ্টে কাকার চালক চাকরানী, ওই কিপ্টে তোকে এমন কি খাওয়াচ্ছে যে তুই দিন দিন এত মোটা হয়ে যাচ্ছিস? আর আমাদের দেখে মনে হচ্ছে যেন আমরা কিছু খেতেই পাই না। আরে ওই কিপ্টে নিজে কিছু খায় না, আর সে সহজে কাউকে খেতে দেবে? বুদ্ধি করে খেতে হয়। আমি তো সেটাই জানতে চাই। দেখ না, আমার বাবু এত পেটুক, সে এত বেশি খায় যে আমার ভাগের খাবারটাও খেয়ে নেয়। ওই কোনো রকমে পেট মেরে কাজ করছি। ও, তুই করতে পারবি না? হ্যাঁ পারবো, তুই বল না। আচ্ছা শোন তবে। কিপ্টে কাকা তার মাকে না খুব ভালোবাসতেন। যদিও তার মৃত্যুর 5 বছর হয়ে গেছে, কিন্তু সে এখনো সব সময় তার মায়ের কথা ভাবে। ব্যাস, এই সুযোগে আমিও একটু হাত ঝেড়ে নিই। তুই কি বলতে চাইছিস? আমি তো কিছুই বুঝতে পারলাম না। বুঝবি, সব বুঝবি। শোন, আমি ওর মায়ের কণ্ঠ নকল করি এবং ওকে বোকা বানিয়ে যা খুশি তাই খাই। এই ব্যাপার, থাক তবে, আমার কিছু হবে না। আমি তো আর তোর মতো কারো আওয়াজ নকল করতে পারি নে। জানতাম, তাই বলছিলাম না। আচ্ছা শোন না, একটা কিছু কর না বোন, না হলে খেতে না পেয়ে মরে যাব। ওই পেটুকের সাথে এমন কিছু কর যাতে দুবেলা পেট পুড়ে খেতে পাই। ঠিক আছে, করব, কিন্তু তার বদলে তোকে আমার একটা কাজ করতে হবে। কাজ? কি কাজ করতে হবে? বেশি কিছু না। ওই কিপ্টে কাকা যখন ভোরবেলায় মাঠে যায়, তখন তার পেছনে একটা ষাঁড় লাগিয়ে দিবি, যাতে সে ভয় পেয়ে যায়। তারপর আমি আমার কাজটা ঠিক বের করে নেব। কিন্তু ষাঁড় কোথায় পাবো? আরে বাবা, তোর গোয়াল ঘরে একটা ষাঁড় আছে না, ওকেই ছেড়ে দিবি। হ্যাঁ, ঠিক বলেছিস, তোর কাজ হয়ে যাবে। ব্যাস, তাহলে চল ওই পেটুক বাবুর কাজটা এক্ষুনি সেরে ফেলি। কি খাবার! গরম গরম সিঙ্গারা, জিলাপি, রসগোল্লা, দেখে যে চোখে মুখে জল এসে যাচ্ছে। ওরে কি গন্ধ! মন প্রাণ জুড়িয়ে গেল। না, এবার কেউ আসার আগেই এগুলোকে সেরে ফেলি। এবার দেখ আমি কি করি। কি রে, খুব মজা না? কে তুমি? সামনে এসো। দূর পাগলা, আমি যে তোরই অন্তরাত্মা রে। ও, আমার অন্তরাত্মা? আমি যে তোমাকেই খুশি করতে বসেছি। চুপ, একদম চুপটি করে বসে থাকবি। জানিস না, বুঝিস না, শুধু গান্ডে পিণ্ডে গিললেই হলো? ওরে, এত খাবার খেলে আমি অসুস্থ হয়ে পড়বো না? আর বলে কিনা আমাকে খুশি করার জন্য খাচ্ছে। আমি অসুস্থ হলে তোর খেলা শেষ, বুঝেছিস? কি? আমার খেলা শেষ? ধুর,
এ আবার হয় নাকি? হয় হয়, সব হয়। শরীরে যদি আত্মা না থাকে তাহলে তুই বাঁচবি কিভাবে? আর বেঁচে না থাকলে খেলা শেষ হবে না। ইস, সত্যিই তো খেলা শেষ হয়ে গেল। আরে গাধা, এখনো শেষ হয়নি। তবে না না, আমি বুঝে গেছি, আজ থেকে আমি কম খাবো। কম খাবি কেন রে? স্বাভাবিক খাবি। আর হ্যাঁ, তোদের চাকরদেরকেও পেট ভরে খাওয়াবি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, তাই হবে। চল, তোর কাজ হয়ে গেল, এবার আমার পালা। এই চল, যা যা বলছি। ওরে বাবা রে, আরে কে কোথায় আছে? বাঁচাও, বাঁচাও আমাকে। আর এইভাবে ষাঁড় 2-3 দিন ধরে এক টানা কিপ্টে কাকাকে তাড়া করতে থাকে। আর কিপ্টে কাকা বিরক্ত হয়ে যায়। তারপর সে তার মায়ের ছবির সাথে কথা বলে। মা, আমার উপরে কি বিপদ নেমে এসেছে যে আমাকে প্রতিদিন দৌড়াতে হচ্ছে। দৌড়ে দৌড়ে আমার পা ব্যথা হয়ে গেছে। আমি প্রতিদিন একটি ধূপকাঠি জ্বালিয়ে তোমার পুজো করি, তারপরও আমার এমন অবস্থা। মা, তোমার পুজোতে কি কিছু ভুল হয়েছে? চুপ কর গাধা। সকালে একটা ধূপকাঠি জ্বালাবি, আবার ওটা নিভিয়ে সন্ধ্যাবেলায় আবার ওটাই জ্বালাবি। এই হলো তোর পুজো? ঠিক আছে মা, আমি সকালে একটা ধূপকাঠি জ্বালাবো আর সন্ধ্যায় একটা, কিন্তু দয়া করে আমাকে এই ঝামেলা থেকে বাঁচাও। ঠিক আছে ঠিক আছে, এখন এই ভান বন্ধ কর আর আমার কথা মন দিয়ে শোন। আমি চাই আমার ছেলেকে সকলে ভালো মানুষ হিসাবেই দেখুক। এই কিপ্টে বলে তোকে ডাকলে আমার খারাপ লাগে। এই, তোর চাকরানির বেতন এত কম কেন রে? আজকেই বাড়িয়ে দিবি কি? কানে গেল কথাটা? হ্যাঁ হ্যাঁ মা, বাড়িয়ে দেব। ঠিক আছে, তাহলে কাল থেকে সব ঠিক হয়ে যাবে। এবার খেয়ে নে, কিপটেমি করবি না। যা এবার। ঠিক আছে মা। এরপর কিপ্টে কাকা মালার বেতন বাড়িয়ে দেয়। তাই মালা খুব খুশি হয়ে বাড়ির সব কাজ করতে থাকে। সন্ধ্যাবেলা মালা তার বাড়িতে গিয়ে দেখে তার বর বিষণ্ণ অবস্থায় বসে আছে। মা, মা কি হয়েছে জানো মা? আমাদের গরুটা হারিয়ে গেছে মা। হারিয়ে গেছে? কি গো খোকা, এটা কি বলছে? আমাদের গরু হারিয়ে গেছে? ও ঠিক কথাই বলছে গো। গরুটা সকালবেলা মাঠেই ছিল, কিন্তু তারপর আর দেখতেই পেলাম না। কি জানি, কেউ নিয়ে গেল না তো? ভেবেছিলাম গরুর দুধ বিক্রি করে এবারে 2 পয়সা রোজগার করব। তুমি আর কতদিন লোকের বাড়িতে কাজ করবে? কিন্তু সে আর হলো কোথায়? কপালটাই খারাপ আমাদের। এ তুমি কি বলছো? হতে পারে রাতে ফিরে আসবে। তুমি দেখো, রাতে ঠিক এসে যাবে। এত ভেঙে পড়লে চলে নাকি? চলো ভিতরে চলো, খাবারটা খেয়ে নেবে, চলো। এই মালা, জানিস কাল পেটুক আমাদেরকে পেট ভরে খেতে দিয়েছিল আর বাড়ির জন্য খাবারও দিয়েছিল, আর বলেছে আজ থেকে তোমাদের যা খেতে ইচ্ছে হবে তাই খাবে। এইসব তোর জন্যেই হয়েছে রে, না হলে তো আমাদের ওই পেটুকের জন্য হাত পেটা হয়ে থাকতে হতো। আচ্ছা,
তোর কাজ হয়েছে? আমাদের গরু হারিয়ে গেছে রে। হ্যাঁ, কি বলছিস তুই? কিন্তু গেল কোথায়? জানি না, কি যে করি কিচ্ছু বুঝতে পারছি না। দেখ, এখন ভেবে আর কোনো লাভ নেই, তার চেয়ে বরং আজকের দিনটা দেখ, তারপর না হয় কালকে কিছু একটা ব্যবস্থা করা যাবে। এবার চল, যাবে তো নাকি সারাদিন এখানেই বসে থাকবি? ঠিক আছে, চল। আজ 2 দিন হয়ে গেল, কিন্তু গরুটার কোনো খোঁজ পেলাম না। মনে হচ্ছে আর পাবো না। একটা গরু হুট করে উধাও হয়ে গেল, আর কেউ কিছু জানতেও পারলো না। মালা, এই মালা, মালা, এ মালা। এখন আবার কে এলো? আসছি। রুমা, তুই? কি হয়েছে রে? মালা, আমাদের গরু পাওয়া যাচ্ছে না, আর শুনছি ওই রামবাবু নাকি আজকে সকাল থেকে গরু খুঁজে পাচ্ছে না। কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিক বলছি। আচ্ছা মালা, আমাদের গরুগুলো কোথায় হারিয়ে যাচ্ছে বলতো? এতক্ষণ তো এমনিই মনে হচ্ছিল, কিন্তু এখন মনে হচ্ছে কেউ আমাদের গরু চুরি করছে। কি বলছিস রে? এখন তাহলে কি করবি? কিছু একটা তো করতে হবেই। এক কাজ কর, তুই এখন বাড়ি যা, অনেক রাত হয়েছে, কাল বাঁধের ঘাটে দেখা হবে। আচ্ছা, ঠিক আছে। পরের দিন সকালবেলায় গ্রামের লোক তাদের হারিয়ে যাওয়া গরু আশপাশে খোঁজ করে। অন্যদিকে মালা বাঁধের ঘাটে রুমার সাথে বসে থাকে। কি রে, কিছু ভেবেছিস? না, তেমন কিছু না, কিন্তু একটা কথা কিছুতেই মাথায় আসছে না। কি কথা? আমাদের গ্রামে একটাই রাস্তা, তাহলে যে গরুগুলো চুরি করছে তাকে কেউ দেখতে পাচ্ছে না কেন? হ্যাঁ, গ্রামে একটা রাস্তা আছে, সেটা ঠিক, কিন্তু গ্রামের পিছনে একটা জঙ্গল রয়েছে, ওখান থেকে আসা যাওয়া কেউ তেমন করে না। হতে পারে চোর ওই জঙ্গলের পথে গরুগুলো নিয়ে যাচ্ছে। এই তো, সাবাস! আমার সঙ্গে থাকতে থাকতে দেখছি তোর বুদ্ধিও খুলেছে, কিন্তু আমার মনে হয় না যে প্রতিদিন চোর গরু চুরি করে ওই জঙ্গলের পথ দিয়েই নেমে যাবে। তাহলে হতে পারে চোর কিংবা চোরের দল ওই জঙ্গলেই রয়েছে, তাদের কাজ হলে তবেই একসাথে বেরিয়ে পড়বে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। তাহলে এবার কি করবি? যদি এমনটা হয় তাহলে আমাদের এমন কিছু করতে হবে যাতে চোরের সাথে সাথে আমাদের গরুগুলো জঙ্গল থেকে বেরিয়ে আসে। কেন কি এত বড় জঙ্গলে কাউকে খুঁজে বের করা সহজ হবে না। এই পচা, আজকের মধ্যে কাজ ছেড়ে ফেলতে হবে, আর শুধু 2টি গরু হলেই হবে। আমরা আজ রাতেই এখান থেকে চলে যাব, এখানে থাকা আর নিরাপদ নয়। কোনো চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। এর আগে যেমন ওই গরুগুলো একবারে খাইয়ে দাইয়ে এনেছিলাম, আজকেও তাই করব। দেখবে কেমন সুরসুর করে হেঁটে হেঁটে এখানে এসে যাবে। এই রে, এটা কিসের গর্জন? কিসের মানে কি রে? এ তো বাঘের গর্জন। ওরে বাবা, ও সর্দার, তুমি যে বলেছিলে এই জঙ্গলে কোনো বাঘ ভাল্লুক নেই। হ্যাঁ তাই তো। না না, আমার মনে হয় আমরা কিছু ভুল শুনছি। না না সর্দার, এটা তো বাঘের গর্জন। ওই দেখো, আর গরুগুলো জোরে মা মা ডাকছে। হ্যাঁ রে পচা, তুই ঠিক বলেছিস। আমার তো মনে হয় একসাথে 3-4টে বাঘ এগিয়ে আসছে। ওরে ওরে বাবা রে, ওরে পালা রে, বাঘ আসছে, বাঁচাও। এই দাঁড়া দাঁড়া, কেউ যাবি না।
না না, এখানে থাকলে চলবে না, মনে হচ্ছে সত্যি এখানে বাঘ আছে। আর কিছুক্ষণের মধ্যেই চোরেদের দল জঙ্গল থেকে একে একে বেরিয়ে আসে এবং বেরিয়ে আসার সাথে সাথে তারা দেখতে পায় যে জঙ্গলের চারপাশে গ্রামবাসীরা লাঠি এবং ঝাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং অন্যদিকে একটি মেয়ে মানে মালা এক কোণে দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে বাঘের শব্দ বের করছিল এবং বাঘের আতঙ্কে কতগুলো গরুও জঙ্গল থেকে ছুটে ছুটে বেরিয়ে আসে। মালা, তুই যা কেরামতি দেখিয়েছিস তাতে গরু কি চোরও ধরা দিয়েছে। ওই যে কথায় বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, তাই ভয়টা এখানেই দেখিয়ে দিলাম। এবং এভাবেই মালার বুদ্ধিমত্তার কারণে মালা ও গ্রামবাসীরা তাদের গরু ফিরে পায় আর সকলে মিলে চোরদেরকে থানায় নিয়ে যায়।